ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে আজকের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণকারী সমস্ত পাঠক সমাজকে আমি অঞ্জন কুমার বসু স্বাগত জানাই। BHIE 145 some aspect of European history 1789 to 1945 ইউনিট 4 এবং 5 এই আলোচনায় সবাইকে স্বাগত জানাই। আজকের আমার আলোচনা প্রথমে থাকবে পাঠ একক গুলি উদ্দেশ্যগত দিক। এই পাঠ একক শেষে বা এই পাঠ একক পড়ার পর আমরা যে বিষয় সম্পর্কে আমাদের ধারণা তৈরি হবে তা হচ্ছে জ্ঞানদীপ্ত পর্ব এবং জ্ঞানদীপ্ত পর্বে সমাজ, সংস্কৃতি এবং অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে যারা লেখনী ধারণ করেছিলেন সেই সমস্ত সাহিত্যিক, প্রাবন্ধিক, দার্শনিক, বিজ্ঞানী তাদের লেখনী সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। এর পাশাপাশি উদারনীতিবাদ, উপযোগিতাবাদ, অবাধ বাণিজ্য নীতি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। এর পাশাপাশি সমাজতন্ত্র সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করার চেষ্টা করব এবং ইউরোপে ভিয়েনা কংগ্রেস বা সম্মিলন সম্পর্কে একটা ধারণা, ভিয়েনা কংগ্রেস পরবর্তী পর্বে বিভিন্ন গুপ্ত বিপ্লবী সংগঠন, বিপ্লবী আন্দোলন যার অন্তিম পরিণতি আমরা 1830-এর বিপ্লবের মধ্যে লক্ষ্য করি। পরবর্তীতে জাতীয়তাবাদী আন্দোলন ইউরোপের বিভিন্ন প্রান্তে এবং 1848-এর বিপ্লব এবং তার পরিণতির বিষয় সম্পর্কে একটা উপলব্ধি বা চেতনা আমাদের মধ্যে তৈরি হবে। আমি আমার আলোচনার একেবারে অন্তিম পর্বে আমরা এই পর্বে ইতিহাসকে কিভাবে উপলব্ধি করতে পারি বা আমাদের করা উচিত সেই সম্পর্কে আমার নিজস্ব মতামত ব্যক্ত করব। জ্ঞানদীপ্তি বা জ্ঞানদীপ্ত পর্ব ইংরেজিতে যাকে বলে এনলাইটেনমেন্ট, প্রকৃতপক্ষে ইউরোপে পঞ্চদশ এবং ষোড়শ শতকের রেনেসাঁস বা নবজাগৃতি যা ইটালিকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, তার ফলে মধ্যযুগীয় চিন্তা চেতনা বা ধ্যান ধারণা বা মধ্যযুগীয় কুসংস্কারের বিরুদ্ধে
যে যুক্তিবোধ জ্ঞানের দ্বারা আলোকিত হয়েছিল এবং সবকিছু যুক্তি বা জ্ঞানের নিরিখে বিচার করা চেতনা জাগ্রত হয়েছিল। আরো পরিষ্কার করে বলা যায়, সপ্তদশ শতকের রেনেসাঁস এর প্রভাবে জ্ঞানের বিকাশ, বিজ্ঞান, দর্শন, সাহিত্য সর্বত্র যুক্তিবোধ প্রাধান্য পেয়েছে এবং অষ্টাদশ শতক ছিল তার একেবারে সার্থক পরিণতির পর্ব। আসলে ইউরোপের ইতিহাস যে বিষয়গুলোকে কেন্দ্র করে এক ব্যাপক পরিবর্তনের সম্মুখীন হয়েছিল, তা ছিল চতুর্দশ পঞ্চদশ শতকে বা ষোড়শ শতকের রেনেসাঁস, ইংল্যান্ডের শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতা আন্দোলন এবং ফরাসি বিপ্লব। যা মধ্যযুগীয় চিন্তা চেতনাকে ছুঁড়ে ফেলে দিয়ে এক নতুন চিন্তার দিকে পৃথিবীকে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছিল। তার সার্থক পরিণতি ছিল অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি পর্ব বা আলোকবর্তী পর্ব। এই সময় অনেকে এজ অফ এনলাইটেনমেন্ট বা আলোক দীপ্ত পর্ব হিসেবে চিহ্নিত করেছেন। অষ্টাদশ শতকে চিন্তা চেতনা বা বৌদ্ধিক মহলে বিজ্ঞানী এবং দার্শনিক ফিলোসফদের প্রভাব ছিল যথেষ্ট। দার্শনিকরা তাদের যুক্তি দ্বারা সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির সর্বক্ষেত্রের প্রবহমানতাকে যুক্তির দ্বারা বিচার করার শিক্ষণ ইউরোপের জনগণ এর মধ্যে প্রসারিত করেছিল এবং দার্শনিকরা ধর্ম, রাষ্ট্রের উৎপত্তি, রাজার অধিকার, অভিজাতদের বিশেষ অধিকার, অর্থনীতি বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশ্লেষণ ও যুক্তিবোধ গঠন করেছিল। অষ্টাদশ শতকের জ্ঞানদীপ্তি বা বুদ্ধি বিভাষার পর্বে প্রধানত নগরবাসী বুর্জোয়া শ্রেণীর মধ্যে প্রথম দেখা গিয়েছিল এবং এই বুর্জোয়া শ্রেণীর নূতনকে গ্রহণ করার প্রবণতা বা ক্ষমতা দার্শনিকদের আকৃষ্ট করেছিল। সমগ্র অষ্টাদশ শতক পর্বে বৌদ্ধিক মহল মূলত পরিচালিত হয়েছিল
ভলতেয়ার, মন্তেস্কু, রুশোর মতো দার্শনিকদের যুক্তিবোধ, বাণী এবং লেখনীর দ্বারা। এছাড়াও এই পর্বে বিজ্ঞানের ক্ষেত্রে রবার্ট বয়েল এর মানবদেহের রক্ত সঞ্চালন তত্ত্ব, স্যার আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির তত্ত্ব বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এবং দার্শনিকদের মধ্যে ভলতেয়ার, মন্তেস্কু এবং রুশো, যারা ফরাসি বিপ্লবের আদর্শ ধীরে ধীরে জনসমাজের মধ্যে তৈরি করেছিল তাদের লেখনীর মাধ্যমে। ইংল্যান্ডের দার্শনিক জন লক তার সামাজিক যুক্তি তত্ত্ব, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি প্রচার করেন, যেখানে লকের বক্তব্য ছিল মানুষ যখন প্রাক-রাষ্ট্রীয় সমাজে বাস করে বা বাস করতেন, সেই সময় তাদের কতগুলি বিশেষ অধিকারের জন্য এবং তাদের অবস্থা উন্নতি সাধনের জন্য রাষ্ট্র শাসনের অধিকার শাসক বা রাজাকে দান করে। লকের এই মতকে প্রতিপন্ন করে যে রাজা ঈশ্বরের আদেশ বলে রাজত্ব করেন না, তিনি সামাজিক চুক্তির দ্বারা, জনগণের সংঘবদ্ধভাবে চুক্তির দ্বারা রাজত্ব করে। এবং লকের এই তত্ত্ব ফরাসি চিন্তকদের মধ্যেও যথেষ্টভাবে প্রভাবিত করে। বিশেষ করে 1715 পরবর্তী পর্বে, 1715 থেকে আমরা যদি 1750 আলোকবর্তী বা আলোকদীপ্ত পর্বে, এটাকে আমরা প্রথম ফেজ হিসেবে গণ্য করি। আবার 1750 থেকে 1774 এই সময়কালটাকে আলোকদীপ্তির আমরা দ্বিতীয় ফেজ হিসেবে, পর্ব হিসেবে আমরা গণ্য করি। বা 1774 থেকে 1789 অর্থাৎ একেবারে বিপ্লবের দিনগুলোর যদি আমরা আলোকদীপ্ত পর্বে তৃতীয় পর্ব হিসেবে গণ্য করি, তাহলে তার প্রথম পর্বে যে দার্শনিক বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তিনি হচ্ছেন মন্তেস্কু। তার স্পিরিট অফ লস, বাংলায় আমরা কোন কোন গ্রন্থে আইনের মর্ম নামক যে লেখনী বা গ্রন্থের কথা জানতে পারি, সেখানে তিনি যে রাষ্ট্র তত্ত্বের ব্যাখ্যা করেন তা বিশেষ খ্যাতি অর্জন করে বা খ্যাতি পায়। এই যুগের দার্শনিকরা ক্যাথলিক ধর্মের অলৌকিক তত্ত্ব ও ধর্মীয় অসহিষ্ণুতাকে তীব্রভাবে সমালোচনা করতে থাকেন। এই যুগের সমাজের অগ্রগতি ধর্মের দ্বারা নিয়ন্ত্রিত হতো, তার বিরুদ্ধে সোচ্চারী প্রতিবাদ আমরা লক্ষ্য করি। এবং রক্ষণশীল মানুষেরা যারা ধর্মের
অজুহাতে প্রগতিকে বাধা দেয় দার্শনিকরা সেই সমস্ত মানুষের বিরুদ্ধে বা ক্যাথলিক ধর্মের গোড়ামি ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বা ক্যাথলিক গির্জার সার্বিক কাজকর্মের বিরুদ্ধে তাদের চিন্তা চেতনা ব্যক্ত করে। আবার যদি জ্ঞানদীপ্তি পর্বে বা জ্ঞানদীপ্ত পর্বে দ্বিতীয় পর্ব, যেটাকে আমরা 1748 থেকে 1774 বা 1750 থেকে 74, যখন জ্ঞানদীপ্তি মহত্তর পর্ব বলে গণ্য করা হয়, এই সময় ফরাসি দার্শনিকরা তাদের অসংখ্য লেখা, যা রাষ্ট্র, সমাজ, অর্থনীতি বিশ্লেষণে তাদের যুক্তিবোধ বা যুক্তির জাল বুনেছিলেন, তা প্রকাশিত হয়। এই পর্বের দার্শনিকদের মধ্যে ভলতেয়ার এবং তার বিখ্যাত রচনার মধ্যে কাদিত এবং ডিকশনারি অফ ফিলোসফি বিখ্যাত। ভলতেয়ার সামাজিক ন্যায় বিচার এবং ধর্ম সহিষ্ণুতা এবং জনগণের স্বাধীনতার পক্ষে বা স্বাধীন চিন্তার পক্ষে যুক্তির বিস্তার করেন। এবং এই পর্বে ফ্রান্সের আর একজন খ্যাতিমান দার্শনিক ছিলেন রুশো। রুশো তার সোশ্যাল কন্ট্রাক্ট দ্বারা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এক বৈপ্লবিক তত্ত্ব প্রচার করে। এবং এই পর্বে ফরাসি দার্শনিক কুলের সর্বশ্রেষ্ঠ দার্শনিক হিসেবে রুশোকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এছাড়াও ডেনিস ডিডেরো, যিনি বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া, এবং টি এলেমবার্গ বা দালেম্বিয়া এর কথা বলা যায়। এছাড়াও ফিজিওক্র্যাচ লেখকরা অর্থনীতির ক্ষেত্রে একটা নতুন ধরনের চিন্তা চেতনার পরিচয় রেখেছিল। এবং এর দ্বারা রাষ্ট্র প্রশাসন বা ফ্রান্সের শাসকদের একাংশ যথেষ্ট পরিমাণে প্রভাবিত হয়েছিল। আমি আমার পূর্ববর্তী আলোচনায় জ্ঞানদীপ্ত শাসকদের মধ্যে রাশিয়ার দ্বিতীয় ফ্রেডারিক, অস্ট্রিয়ার জোসেফ, রাশিয়ার যার দ্বিতীয় ক্যাথারিন এর কথা উল্লেখ করেছি, যারা মনে করতেন অধিকারের সাথে কিছু কর্তব্য থাকে। তবে সেই সংস্কারের পর্ব তারা সম্পূর্ণ রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন রেখেছিলেন, জনগণের হাতে ছেড়ে দেননি। ফলে স্বাভাবিকভাবে চিন্তা চেতনার ক্ষেত্রে জ্ঞানদীপ্তি পর্বে অর্থাৎ অষ্টাদশ শতকে একটা ব্যাপক
প্রসার লক্ষ্য করা যায়, যার প্রভাব সমাজ, অর্থনীতি, রাজনীতি সব ক্ষেত্রে আমরা লক্ষ্য করি। এবং এই জ্ঞানদীপ্তির চিন্তা চেতনা থেকে নতুন করে এক রাষ্ট্রীয় ভাবনায় উদারনীতিবাদ নামক তত্ত্বের আত্মপ্রকাশ আমরা লক্ষ্য করি। এবং উদারনীতিবাদ তত্ত্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে উদারনীতিবাদ তত্ত্ব ভীষণ উপযোগী এক রাষ্ট্রীয় দর্শন, যা মূলত ষোড়শ শতকে আন্দোলনের সময় থেকেই জন্ম নিয়েছিল। এবং উদারনীতিবাদ তত্ত্বের মূল কথাই ছিল যে রাষ্ট্র তার প্রসারণশীল বাড়িয়ে তোলার জন্য বা শাসকদের জনপ্রিয়তাকে জনগণের সাথে ভাগ করে নেওয়ার জন্য উদারনৈতিক চিন্তা চেতনার দ্বারা রাষ্ট্রকে পরিচালিত হতে হবে। এবং এই তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ ধারণা হলো রাষ্ট্রের সৃষ্টি এবং তার অস্তিত্ব কোনোভাবেই ব্যক্তির স্বাধীনতার সঙ্গে বিরোধপূর্ণ নয়। অর্থাৎ ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা রাষ্ট্রের কর্তব্য নয়। অন্যদিকে ব্যক্তির স্বাধীনতা, উদারবাদী এবং কম হস্তক্ষেপ করার মানসিকতাপূর্ণ রাষ্ট্রের দ্বারা সুনিশ্চিত হয়। অর্থাৎ রাষ্ট্রই পারে ব্যক্তি স্বাধীনতার কে যথেষ্টভাবে এগিয়ে নিয়ে যেতে। উদারবাদী তত্ত্ব আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে বা রাষ্ট্র শাসন এর ক্ষেত্রে ক্রমে গণতান্ত্রিক চিন্তা চেতনার প্রসারণশীলতাকে প্রতিষ্ঠিত করে। এক্ষেত্রে কয়েকটি বিষয়ের আমি উল্লেখ করতে চাই, যা উদারনৈতিক তত্ত্বের মূল বিষয়বস্তু ভাবা যেতে পারে। একটি উদারবাদী রাষ্ট্রের ধারণা, যা সবসময় সমাজের উন্নয়নের জন্য মানুষের কার্যকলাপের প্রতি উৎসাহ প্রদান করে। উন্নয়ন প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় উভয়ের সহযোগিতা
বিষয়কে প্রাধান্য দেয়। গণতান্ত্রিক নীতিসমূহের উপর ভিত্তি করে গড়ে ওঠে একটা শান্তিপূর্ণ রাষ্ট্রের ধারণা, যা একটি শান্তিপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থাও সৃষ্টি করে। পারস্পরিক নির্ভরশীল জাতি এবং আন্তর্জাতিক ধারণা বিকাশ ঘটে। তবে আমি বলতে চাই, ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতার যে স্বাদ বিশ্ব উপলব্ধি করেছিল, তা উদারনীতিবাদী তত্ত্বের সার্থক প্রতিফলন ছিল। তবে উদারবাদী তত্ত্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্ব থেকে মূলত অনেক বেশি জনপ্রিয়তা পায়। পরবর্তীকালে নয়া উদারবাদী তত্ত্ব 1970-এর দশক থেকে সি ম্যাকফারসন এবং ফ্রান্সিস ফুকুয়ামা উদারবাদী তত্ত্বের আরো পরিবর্তন সাধিত হয়। আর এই উদারনীতিবাদকে আশ্রয় করে ইউরোপের রাষ্ট্র শাসন বা রাষ্ট্র চিন্তায় উপযোগিতাবাদ, যা জেরেমি বেনথাম এর ভাবনার দ্বারা পরিচালিত এবং জন স্টুয়ার্ট মিল যাকে একটা আলাদা স্তরে প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই ইউটিলিটেরিয়ানিজম বা উপযোগিতাবাদী ভাবচিন্তার বিকাশ আমরা লক্ষ্য করি ইউরোপীয় চিন্তা চেতনা। ইউরোপীয় চিন্তা চেতনা এই উপযোগিতাবাদী দর্শন বলতে চায় বেশিরভাগ জনগণের কল্যাণের জন্য রাষ্ট্রের যা করা উচিত রাষ্ট্রীয় শাসক তাই করবে। অর্থাৎ জনকল্যাণকামী প্রশাসন উপযোগিতাবাদ দর্শনের মূল কথা। আমরা এই পর্বে ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে এই উপযোগিতাবাদী দর্শন বা উপযোগিতাবাদী ধারণা এক ব্যাপক বিস্তার ইউরোপীয় রাষ্ট্রীয় পরিমণ্ডলে বা ইউরোপের ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করতে পারি বা লক্ষ্য করা যায়। এছাড়াও এই সময় সংরক্ষণবাদী অর্থনীতির পরিবর্তে ফিজিওক্র্যাট নামক অর্থনৈতিক চিন্তকদের দ্বারা আমরা অবাধ অর্থনীতি বা লেসে ফেয়ার চিন্তার বিকাশ লক্ষ্য করি, যেখানে মনে করা হয় অবাধ অর্থনীতি
গ্রহণ করার নীতি যদি ইউরোপীয় রাষ্ট্রবর্গ গ্রহণ করে, তাতে সম্পদের বৃদ্ধি ঘটবে, কখনোই হ্রাস পাবে না বা কমবে না, যা পূর্ববর্তী মার্কেন্টাইল নীতি থেকে ভিন্ন ধরনের অর্থনৈতিক চিন্তার পরিবেশ আমাদের সামনে উন্মোচন করে। ফিজিওক্র্যাট দার্শনিক মূলত এই অবাধ বাণিজ্য নীতি, যা ইংল্যান্ডের ক্ষেত্রে অ্যাডাম স্মিথ দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে অবাধ বাণিজ্যের পক্ষে একটা জোরালো বক্তব্য তুলে ধরেছিলেন, যাকে অর্থনীতির জনক বলা হয়, সেই অ্যাডাম স্মিথ তিনি যে সিদ্ধান্তে এসেছিলেন তা হল অবাধ অর্থনীতি গ্রহণ করলে সম্পদ বৃদ্ধি পাবে, তাতে করে রাষ্ট্রের সার্বিক কল্যাণী সম্পন্ন হবে। যাই হোক, আমরা ইউরোপের এই পর্বের ইতিহাস পর্যালোচনা করলে আর যে বিষয়গুলির উপলব্ধি করতে পারি, তা হচ্ছে 1750 বা 60-এর দশক থেকে যে শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম সূচনা হয়েছিল, যা ক্রমে ইউরোপের বিভিন্ন অংশে বা বৃহত্তর রাষ্ট্রগুলোতে লক্ষ্য করা গেছিল, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, সর্বক্ষেত্রে। তাতে করে সমাজে দুই শ্রেণীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছিল। এক শ্রেণীর মানুষ যারা তাদের পুঁজি বিনিয়োগ করে একটা ব্যাপক পরিমাণ মুনাফার অধিকারী হয়েছিলেন, অর্থাৎ পুঁজিপতি সম্প্রদায়। আর অন্যদিকে কিছু মানুষ বা সমাজের বৃহত্তর অংশের মানুষ যারা তাদের কায়িক শ্রম যৎ সামান্য মূল্যে বিক্রয় করে পুঁজিপতি সম্প্রদায়ের মানুষকে মুনাফার পাহাড় বা লাভ্যাংশ বৃদ্ধিতে সাহায্য করেছিল। আর এই পর্বে শ্রমিক শ্রেণীর তাদের স্বাস্থ্য, তাদের আর্থিক দৈন্যতা, এই সব কিছু উপলব্ধি করে একদল মানুষ শ্রমিক কল্যাণে উপরে জোর দিয়েছিলেন। এবং তার থেকে জন্ম নিয়েছিল সমাজতান্ত্রিক চেতনা। তবে
কার্ল মার্কস পূর্ববর্তী পর্বে ইউরোপে যে সমাজতন্ত্র প্রচলিত ছিল তাকে ইউটোপিয়ান সমাজতন্ত্র বলে স্বয়ং কার্ল মার্কস অভিহিত করেছেন। টমাস মোর তার ইউটোপিয়া গ্রন্থে একটা কাল্পনিক সমাজে, একটা কাল্পনিক সাম্যবাদী সমাজে কল্পনা করেছিলেন। এই চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন রবার্ট আওয়েন, চার্লস ফুরিয়ার, সেন্ট সাইমন, অগাস্ট ব্লাঙ্কি, লুই ব্লাঙ্কির মতো মানুষেরা, যারা শ্রমিক কল্যাণ বিষয়টিকে উপলব্ধি করেছিলেন। পরবর্তীকালে কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস সাম্যবাদের বা শ্রমিক শ্রেণীর চিন্তা চেতনা জায়গাকে আরো বেশি বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছিলেন কমিউনিস্ট ম্যানিফেস্টো রচনার মধ্যে দিয়ে। অর্থাৎ সাম্যবাদী চিন্তা চেতনা ইউরোপে প্রসারিত হয়েছিল। এই পদ অর্থাৎ এক সাম্যবাদী সমাজ এর ভাবনা দ্বারা জনগণের একটা বিরাট অংশের মানুষ প্রভাবিত হয়েছিল। আবার মেটার্নিক নেপোলিয়ন এর পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে সালে এক কংগ্রেস বা সম্মেলনের আয়োজন করেছিলেন, যার মূল হোতা ছিলেন অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। যেখানে ফ্রান্সের বৈপ্লবিক চিন্তা চেতনাকে বা ফরাসি বিপ্লব প্রসূত যে চিন্তা চেতনা বা ধ্যান ধারণা নেপোলিয়ন বোনাপার্টের হাত ধরে ইউরোপে প্রসারিত হয়েছিল, সেই বৈপ্লবিক চিন্তা চেতনাকে থামিয়ে দেওয়ার সমস্ত উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তাই নেপোলিয়নের পতনের পর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে এক সম্মেলন হয়েছিল, যেখানে ফ্রান্সকে বাদ দিয়ে বাকি ইউরোপের সমস্ত রাষ্ট্র কম বেশি অংশগ্রহণ করেছিল। এবং সেখানে যে ৩ নীতি গ্রহণ করা হয়েছিল, ন্যায্য অধিকার নীতি অনুসারে বিপ্লব পূর্ববর্তী অর্থাৎ ফ্রান্সের বিপ্লব পূর্ববর্তী ইউরোপের যে স্থানে যে রাজারা রাজত্ব করতেন তাদের বা রাজবংশ রাজত্ব করতেন তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এটা ছিল ন্যায্য অধিকার নীতি। শক্তি সাম্য নীতি অনুযায়ী ইউরোপে একটা শক্তির ভারসাম্যতা রক্ষা করা হয়েছিল, যাতে নেপোলিয়নের মতো এইরকম নতুন করে কোনো শাসক এর আত্মপ্রকাশ না হয়, যা ইউরোপে একাধিপত্য তৈরি করবে বা এক চিন্তার প্রতিফলন ঘটাবে। আর ক্ষতিপূরণ স্বরূপ যে রাষ্ট্রের বা রাজবংশের যতটা ক্ষতি হয়েছিল
ফরাসি বিপ্লব পরবর্তী পর্বে সেটা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ফ্রান্সের রাজকোষ থেকে। তবে ভিয়েনা কংগ্রেসের মধ্য দিয়ে যে রক্ষণশীলতা পুনরায় ফিরিয়ে আনা হয়েছিল, তাতে করে ইউরোপের বৃহত্তর অংশে অসংখ্য গুপ্ত বিপ্লবী সংগঠন বেশ মাথাচাড়া দিয়ে উঠেছিল। ম্যাকসিনি ইটালির ক্ষেত্রে কার্বোনারি সমিতি, জোসেফ ম্যাকসিনি, গ্যারিবল্টি এবং কাভুরের উদ্যোগ, গ্রিসের ক্ষেত্রে হিটাইডিয়া ফিল্কির আন্দোলন, এবং ইউরোপের বিভিন্ন অংশে সমাজতান্ত্রিক চিন্তা চেতনা বা বিপ্লবী সমিতি, বিপ্লবী গুপ্ত সমিতি এক সমন্বয় এর ভিত্তিতে সংগঠন গড়ে তুলেছে। ফলে এই বিপ্লবী আন্দোলনের প্রভাব ফ্রান্সে নেপোলিয়ন পরবর্তী পর্বে যে বুর্ব বংশীয় শাসককে বসানো হয়েছিল, তা 1830-এর বিপ্লব পর্বে উৎখাত হতে বাধ্য করেছিল। ইউরোপের বিভিন্ন অংশে জাতীয়তাবাদী আন্দোলন মাথাচাড়া দিয়ে উঠেছিল। জার্মানি, হাঙ্গেরি সহ বিভিন্ন অংশে যেখানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছিল, তার বিরুদ্ধে এক দীর্ঘ প্রতিবাদী কণ্ঠস্বর তৈরি হয়েছিল। তাই বুর্ব বংশের পরিবর্তে ফ্রান্সে যখন অর্লিয়েন্স বংশীয় শাসককে বসানো হয়, তা 18 বছরের মধ্যেই তার জীবনী শক্তি হারিয়ে 1848-এর বিপ্লবে ক্ষেত্রভূমি বা পটভূমি তৈরি করে। সময়ের স্বল্পতা আমাকে বিষয়ের গভীরতার মধ্যে প্রবেশ করতে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পাঠক সমাজকে সেই বিষয়ে সচেতন থাকা বা ইতিহাসের অনেক দিক যা ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় তার স্টাডি মেটেরিয়ালস এর মধ্যে ব্যক্ত করেছে, তা আজকের আলোচনার মধ্যে আনা সম্ভব হচ্ছে না। তবে পাঠক সমাজ উপলব্ধি করবেন যে বুর্ব রাজবংশের শাসককে লুই ফিলিপকে সরিয়ে যখন অর্লিয়েন্স বংশীয় শাসকদেরকে আনা হয়, তারাও কিন্তু জনগণের চাহিদাকে পাঠক সমাজ মনে রাখবেন যে লুই ফিলিপি জুলাই বিপ্লবের ফলে সিংহাসন পেয়েছিলেন রাজনৈতিক
ভোটাধিকার চাইছিল। বিরুদ্ধে একটা বিরোধিতা এমনকি দুই লিপি বৃহৎ বা শ্রেণী সমর্থক পরিণত হওয়ার গ্রহণ করেছিলেন। ফলে সাধারণ বুর্জোয়া বা সাধারণ মানুষ তারা তাদের যে দাবি দাওয়াকে সামনে এনে পূর্ববংশীয় শাসককে সরিয়ে অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপিকে এনেছিলেন, তা লুই ফিলিপির মধ্যে খুঁজে পান না। ফলে স্বাভাবিকভাবে চারিদিকে উদারতন্ত্রী, প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী দলের বিদ্রোহ, সংস্কার এর ভোজসভা প্যারিসের ময়দানে, বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছিল। ক্রমাগত দুই ফিলিপ জনপ্রিয়তা হ্রাস পাচ্ছিল জনগণের মধ্যে। আমি বলেছি থেকে রাষ্ট্রের লেখাগুলো থেকে রাজকীয় দোষের অধিকার জনগণের মন সরে যেতে শুরু করছে। রাজবংশ তার কার্যকারিতা কিন্তু পূর্বের মতো ছিল না। এমনকি লুই ফিলিপি সাংবিধানিক রাজা হিসেবে শপথ নিলেও ক্রমে তার মধ্যে স্বৈর শাসনের এক প্রবণতা তৈরি হয়। এমনকি তার বিদেশ নীতির মধ্যেও বিশেষ কোনো সক্রিয়তা বা ক্রিয়েটিভিটি ছিল না। ফলে ঐতিহাসিক আলফ্রেড কোপমান দেখাচ্ছেন যে ফরাসি জাতির মধ্যে লুই ফিলিপি সম্পর্কে একটা হতাশা তৈরি হয়েছিল, যে কারণে 1848 ফেব্রুয়ারি বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। এই ফেব্রুয়ারি বিপ্লব এর মধ্য দিয়ে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় এবং সর্বসাধারণের ভোটাধিকার স্বীকৃতি পায়। এর পাশাপাশি প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিকদের মধ্যে এই বিপ্লবের ফলে একটা গৃহ বিবাদের পরিবেশও তৈরি হয়। সমাজতন্ত্রবাদী এবং প্রজাতান্ত্রিকরা সরকারের কাছে দাবি করেছিল
রাইট টু ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেক মানুষের কর্মের সংস্থান বা অধিকার স্বীকৃতির, এছাড়া জাতীয় কর্মশালা বা ন্যাশনাল ওয়ার্কশপ স্থাপিত করা, জাতীয় রক্ষী বাহিনী গঠন করা, একটা কোথায় যেন সমস্ত সম্প্রদায় এই বিপ্লবের মধ্যে দিয়ে তাদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার উদ্যোগী হয়ে উঠেছিল, যে কারণে ঐতিহাসিক গ্রেনভিল 1848-এর বিপ্লবকে হাফ রেভলিউশন বা অর্ধ বিপ্লব বলে অভিহিত করেছিলেন। তবে পাঠক সমাজকে আমি বলতে চাই যে 1848-এর বিপ্লব ইউরোপের অন্যান্য রাষ্ট্রের ইতিহাসকেও প্রভাবিত করেছিল বা অন্যান্য রাষ্ট্রের সার্বিক কর্মপ্রক্রিয়ার উপরও প্রভাব ফেলেছিল। একটা প্রবাদ বাক্য তখন ভীষণভাবে প্রচলিত ছিল যে ফ্রান্স এর হাঁচি পেলে সমগ্র ইউরোপের সর্দি লাগে, অর্থাৎ ঠান্ডা লেগে যায়। এই জাতীয় প্রবাদ বাক্য থেকেই বোঝা যায় যে ফরাসি বিপ্লব ইউরোপে কতটা প্রভাবিত হয়েছিল, যা স্বয়ং মেটার্নিকের মতো মানুষকেও এই জাতীয় ধারণায় চালিত করেছে। আসলে ফ্রান্স ছিল ইউরোপীয় বিপ্লবী ভাবধারার স্নায়ু কেন্দ্র। অনেকটা ফরাসি বিপ্লব বা ফ্রান্সের বিপ্লব ইউরোপীয় বিপ্লবের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করেছিল। ফরাসি বিপ্লব ইউরোপীয় বিপ্লবের একটা পথ তৈরি করেছিল। ফলে জার্মানি, রাশিয়া, ব্যাভেরিয়া, ব্যাডেন, স্যাক্সনি, হ্যানোভার, হেসে, উইটেমবার্গ প্রভৃতি স্থানে জার্মানির বিপ্লব ছড়িয়ে পড়েছিল। ভিয়েনায় বিপ্লব হয়েছিল, হাঙ্গেরিতে বিপ্লব হয়েছিল, দক্ষিণ হাঙ্গেরির বিস্তীর্ণ অংশে বিপ্লব লক্ষ্য করা গেছিল, ইটালি, সর্বত্র 1848-এর বিপ্লবের প্রভাব আমরা লক্ষ্য করি। এই 5 একক পঠন পাঠনের মধ্য দিয়ে আমরা যেটা বলতে চাই তা হলো ফরাসি বিপ্লব মানব জাতির ইতিহাসে এমন এক প্রভাব সৃষ্টি করে যা পরবর্তী পর্বে ইউরোপীয় ইতিহাসকে, এমনকি বর্তমান বিশ্বের ইতিহাসকে প্রভাবিত করে। আপনারা এই বিষয়ের আলোচনার ধারাবাহিকতা উপলব্ধি করে
ক্রমেই উপলব্ধি স্তরকে এমন এক পর্যায়ে উন্নীত করবেন যেখানে দেখতে পাবেন যে ফরাসি বিপ্লবের প্রভাব সমগ্র বিশ্বকে কিভাবে প্রভাবিত করেছিল এবং আধুনিক ইতিহাসে ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। তাই 1789 এর বিপ্লব, ফ্রান্সের বিপ্লব ছিল ফরাসি বিপ্লবের একটা পর্ব। আসলে ফরাসি বিপ্লব ছিল একগুচ্ছ বিপ্লবের সমাহার। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। নমস্কার।